জীবনের প্রবাহমান পথ ধরে কত নির্মাণ আর কত গল্প বোনা, তবুও শেষ হয় না তার বিস্তৃত আখ্যান। পার্থিব জটিলতা পাশ কাটিয়ে কেউ কেউ আশ্রয় খুঁজে বইয়ের মাঝে, কখনো পাঠে, আবার কখনো কালো অক্ষরে শব্দ সাজিয়ে রচনা করেন একের পর এক দৃশ্যকল্প। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরের আজকের অতিথি নির্মাতা ও লেখক মানিক মানবিক। তবে আমরা একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে লেখকদেরকে প্রায় সময় জিজ্ঞেস করা হয় যে আপনি কেন লিখেন। আমার কাছে মনে হয় যেটা যে সে হয়তো যে জীবন যাপন করে এর বাইরে সে একটা জীবনের স্বপ্ন দেখে, আবার যেটাকে সে ঠিক টু দ্য পয়েন্টে নিজের জীবনে আনতে পারে না, কিন্তু সে কি করে তার লেখার মধ্য দিয়ে হয়তো একটা বইয়ের ভিতরে বা কাগজের মধ্যে সেটা লিপিবদ্ধ করে। এইটা কিন্তু যেমন সে একটা তার যেমন একটা খ্যাতির তার একটা চাওয়া আছে, পাশাপাশি এর বাইরেও তার কিন্তু নিজের একটা ভালো লাগার ব্যাপার থাকে, মানে যে আমি এটা বলতে চাই, যেটা সে হয়তো সমাজে বলতে চায় না, 10 জনের সামনে সে বলতে চায়, মানে পারে না সে, তখন সে কি করে এটা সে লিপিবদ্ধ করে, সে লিখে তার ভাবনাটাকে সে কি করে পাঠকের কাছে বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। যেমন ধরুন আমার লেখালেখির ক্ষেত্রে পাঠক আমার লেখা পড়বে তার চাইতে বেশি হচ্ছে আমি কি বলতে চাই সেটা আমি একদম তৈরি একটা জিনিস চাই, যেটা আমার হাতে থাকবে বা আমি চাইলে এটা খুলে দেখতে পারবো, বা আমি যেটা বলতে চাই সেটা কিভাবে আসলে অন্যকে জানাবো। ধরেন আপনার সামনাসামনি বসে আমি আপনাকে কথা বলছি, সেই কথাগুলো আপনার কাছে অত বেশি গুরুত্ব নাও পেতে পারে, কিন্তু যদি এটা টেক্সট আকারে থাকে, বই আকারে থাকে, তখন দেখা যাবে হয়তো পাঠক এটাকে গ্রহণ করুক অথবা বর্জন করুক, সে কিন্তু জিনিসটাকে ধরতে পারবে আর কি। এইরকম একটা ভাবনা আমার মনে হয় লেখক এইসব কারণেই লিখে। লেখক যা দেখে লেখক কি তাই লিখে? না, লেখক যা দেখবে তা লিখলে তো সেটা ডকুমেন্টারি হবে, সেটা হবে না কখনো। লেখকের তো দেখা এবং কল্পনার একটা মিশেল হয়, তার কোনো কিছুই তো টু দ্য পয়েন্টে এমন না। আপনি এটা যেমন পত্রিকার প্রতিবেদন, আপনি যখন নিউজ করেন তখন এটা যেমন একটা টু দ্য পয়েন্টে স্ট্রেইট একটা ওয়েতে আপনি বলে যান, তো লেখক কি আসলে সেটা করতে পারে না। লেখক যেটা ভাবে এবং যেটা সে দেখে, এই দুইটার মধ্যে সে একটা মিশ্রণ ঘটায় বা দুইটার মধ্যে একটা কম্পাইল করে তার মতো করে সে একটা কিছু বলার চেষ্টা করে। আপনার কাছে যদি জানতে চাই আসলে লেখকের কাজটা কি সমাজে? প্রচ্ছন্নভাবে যদি লেখক সরাসরি কোনো কথা নাও বলে, প্রচ্ছন্নভাবে প্রত্যেক লেখকই তার ফিলোসফিটাকে আসলে পাঠকের কাছে নিয়ে যেতে চায়। পাঠক কখনো সেটা গ্রহণ করে, কখনো গ্রহণ করে না, কিন্তু সব লেখকেরই একটা চাওয়া থাকে, সে চাক অথবা না চাক তার ফিলোসফি তার লেখাতে আসবেই। এই ফিলোসফিটা কখনো পাঠক গ্রহণ করবে অথবা করবে না। যারটা করবে সে জনপ্রিয় হয়ে যায়, যারটা করে না সে অজনপ্রিয় হয়ে যায়। ব্যাপারটা এরকমই হয়। আপনি তো লেখালেখির পাশাপাশি নির্মাণও করেন, তো এই যে দুটা মাধ্যম, আপনি একটা গল্প বলছেন লিখে, আর একটা গল্প ভিজুয়ালি মানুষকে দেখাচ্ছেন, কোন গল্পে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিংবা লেখা থেকে আপনি এই নির্মাণের কেন গেলেন? স্বচ্ছন্দ বোধ করার ব্যাপারটা, আমি যা করি সবই আমি স্বচ্ছন্দ বোধ করি, আমি এনজয় করি। আমি যেটা এনজয় করি সেটা আসলে আমি করিও না। এখন আমি ধরেন দীর্ঘ সময় টেলিভিশনের জন্য, ছোট পর্দার জন্য বা বড় পর্দার জন্য আমি লিখেছি, কিন্তু একটা পর্যায়ে তো আপনি একটা কাজ করতে করতে একটা পর্যায়ে তো আপনি একটু চেঞ্জ চাইবেন, যে আমি এই জায়গা থেকে একটু সরে আসবো, হ্যাঁ, বা আমি একটু অন্য কিছু পারি কি না, আপনার ভিতরে একটা তৈরি হবে। সেই পরীক্ষাটাও আসলে আমি দেই নিজের কাছে, যে আমি যেমন টেলিভিশন বা সিনেমার জন্য স্ক্রিপ্ট লিখি, পাশাপাশি আমি সত্যিকার সাহিত্য চর্চা করতে পারি কি না, এই 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 যে যোগ্যতা বা অযোগ্যতার ব্যাপারটা, এটা আমাকেও তো আবিষ্কার করতে হয় যে আমি পারবো কি পারবো না। সেসব জায়গা থেকে আসলে এই যদি সাহিত্য চর্চা যদি সত্যিকার অর্থে আমার হয়ে থাকে, তাহলে সেটা ওইটারই একটা অংশ, মানে, এবং এটার সাথে আমার যে এটার কোনো ভালো লাগা মন্দ লাগার কোনো প্রভেদ নেই, তুলনাও নেই। আপনি যে জীবন যাপন করেন সে জীবনে বইয়ের স্থানটা আসলে কোথায়? আমার জীবনে বই আসলে এটা আমার অভ্যাস। মানে যেমন ধরেন যে স্মোক করে, সিগারেট যেমন তার অভ্যাস, যে মদ খায় তার মদ খাওয়া যেমন অভ্যাস, বই আমার অভ্যাস। বই আমি যখন, আমার মনে আছে আমি যখন মানে রিডিং পড়তে শুরু করি, তখন থেকে আমার পড়ার প্রতি একটা আগ্রহ আছে, এবং আমি সেই 2-3 থেকেই আমি ধরেন তখন বনহুর, মাসুদ রানা এগুলো পড়ে, তারপর হৈমন্তী মুখোপাধ্যায় এগুলো পড়ে পড়ে কিন্তু বড় হয়ে, মানে আমার আজকের এই বয়সে আসা, বা প্রকৃতিগতভাবে আমি এখানে চলে আসছি। তো সেই বইটা আমার আসলে জীবনের অংশ। এত দীর্ঘ সময় ধরে বইয়ের সঙ্গে আছেন,
কি পেয়েছেন, বই কি দিয়েছে আপনাকে? জীবনবোধ। আপনার জীবনবোধ মানে আমার যে জীবনবোধ আমার ভিতরে আমি দেখতে পাই যে আমি আবিষ্কার করি, আমার যে রুচিবোধ, আমার যে শিল্পবোধ, এগুলো তৈরি হওয়ার পেছনে বইয়ের একটা বড় ভূমিকা আছে। আমাদের জেনারেশনের তো ফেসবুক ছিল না, মোবাইলও ছিল না, আমরা তো বই আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল, এবং সেই অভ্যাসটা তো রয়ে গেছে। এখন মানে আমি চাইলেও এটা সম্ভব না। মানে এটা হয়তো অনেকেই বলে কি সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকিস, কাজকর্ম নাই, ওই হয়তো আমি তো বলি যে এটাই আমার কাজ। মানে এর অর্থই না আমি সব কাজকর্ম রেখে বই পড়ি, ব্যাপারটা এরকম না। কিন্তু বই আমার জীবনের মানে অন্যতম অনুষঙ্গ। মানে আমি যে কোনো সময় বইয়ের কাছে আমার যেতে হয়। আমি ধরো রাতে যখন ঘুমাই, কোনো সময় সারাদিন না পড়লে রাতে আমি একটু পড়বো। এটা কী কারণে, এগুলো অন্য কী কারণে আমি জানি না, যেমন বই পড়লে আমি একটু রিল্যাক্স, তারপর আমার ঘুমটা ভালো হয়, এইটা একটা পরিষ্কার। এক মোবাইল ঘাটতে ঘাটতে যেদিন ঘুমাই, কোনো কোনো দিন এরকম হয়, কোনো মুভি দেখতে দেখতে ঘুমাচ্ছি, আর মুভি দেখার ধরেন মুভিটা হয়তো ভালো লাগে, কিন্তু এর মধ্যে একটা প্রযুক্তিগত ব্যাপার আছে, চোখে আপনার প্রেশার হয়, মস্তিষ্কে এক ধরনের কার্যক্রম সবসময় অ্যাক্টিভেট থাকে, সেসব কারণে হয়তো দেখা যায় ঘুমটা, আপনি ঘুমের মধ্যে হয়তো দুঃস্বপ্ন দেখছেন, বা যা মুভিটা দেখেছেন ওইটি হয়তো আপনার মাথার মধ্যে ঘুরছে। কিন্তু বই পড়লে এই জিনিসটা হয় না। আমি বই পড়লে খুব সুন্দর মানে শান্তির ঘুম যেটা বলতে পারে সেটা হয় আর কি। সেসব কারণে বই আমার অনুষঙ্গ। আপনার হাতে যদি 1 ঘন্টা সময় থাকে, একটা সবচেয়ে ভালো বই এবং একটা সবচেয়ে ভালো চলচ্চিত্র আছে, দুটো অপশন। কখনো মুভি দেখি, কখনো বই পড়ি। মুভি দেখার একটু চান্স কম থাকে, কারণ আমার বাসায় যে টেলিভিশন সেটা আমাদের বাচ্চাদের দখলে থাকে, আমার এটা আমি চাইলেই পারি না দেখতে। কিন্তু বই পড়াটার মধ্যে আমাকে কেউ ডিস্টার্ব করতে আসে না। ওদের বই আলাদা, আমার বই আলাদা, ওরাও বই পড়ে, কিন্তু ওদের বই আলাদা, আমার বই আলাদা, সো আমার এটা সমস্যা হয় না। কিন্তু সিনেমা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আমার পছন্দের এইসব সিনেমা আছে। একটা কি হয় জানেন তো, যত বই আছে, যত সিনেমা আছে, আপনি এক জীবনে দেখে এবং পড়ে শেষ করতে পারবেন না। তো আমারও তো একটা বয়স হয়ে গেছে, আমিও তো একটা লিমিটেড সময় হয়তো পৃথিবীতে আসছি। এখন তো আমার মনে হয় যে আমি কত সিনেমা দেখলাম না, কত বই আমার এখনও পড়া হলো না। আমি তো এগুলো পড়ার চেষ্টা করি, কিন্তু পাশাপাশি আমার জীবন জীবিকাও আছে, আমাকে সেই দিক থেকেও তো নজর দিতে হয়। তো এই সব মিলেই আর কি জীবনটা চলে যায়। তো এই যে এত দীর্ঘ পাঠ বইয়ের সঙ্গে, সেখানে যদি জানতে চাই আপনার সবচেয়ে প্রিয় বই কোনগুলো? আমি জানি সেখানে 1-2টি নাম বলা কঠিন, কিন্তু তারপরও কিছু বই তো থাকে যেগুলো জীবন ধারণা বদলে দেয় আমাদের। আমার পড়াশোনা শুরু হয় বেসিক্যালি, আমার মনে পড়ে আমার মায়ের একটা বই ছিল, সেই বইটার নাম ছিল এ নহে কাহিনী। এটা পাকিস্তান আমলের একটা বাংলা বই, আমার মার আর কি পাঠ্য ছিল, ওইটা দিয়ে আমি পড়াটা শুরু করি। কিন্তু আমার জীবনের ক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন আসে আমি শরৎচন্দ্রের পথের দাবি বইটা যখন পড়ি। পথের দাবি বইটা পড়ি আমি তখন ক্লাস 9-এ পড়ি, 8-9-এ যখন পড়ি তখন পথের দাবি বইটা আমার পড়া হয়। এইটা আমার জীবন যাপনের ক্ষেত্রে, জীবন চর্চার ক্ষেত্রে একটা বড় ধরনের চেঞ্জ আনে। সেটা কেন, কিভাবে, যারা পথের দাবি পড়েছেন তারা জানেন। সেটা হচ্ছে পথের দাবির যে প্রোটাগনিস্ট, তার নাম সব্যসাচী, সে একটা কথা বলে, সে বলে আমি খাই শুধু বেঁচে থাকার জন্য, জীবন ধারণ করার জন্য, মানে খাওয়ার জন্য বাঁচি না। এইটা পড়ার পর আমার খাওয়া নিয়ে আমার যত ধরনের সংস্কার এবং কুসংস্কার ছিল এগুলো সব চলে গেছে আমি এখন পৃথিবীতে মানুষ যা খায় সবই আমি খাই, মানুষ যা না খায় তাও আমি খাই। মানে বেঁচে থাকতে হলে মানুষ যা খায় না আমি হয়তো সেটাও খাবো। আমার এই খাদ্যাভ্যাসের মধ্যে একটা বিশাল চেঞ্জ আসলো, এবং জীবন দর্শন, জীবন বোধ সম্পর্কে আমি আলাদা হয়ে গেলাম। মানে আমি আগের যে জীবন বোধ আমার ছিল সেই জায়গা থেকে আমি সরে আসলাম, নতুন একটা জীবন বোধ আমার মধ্যে সঞ্চারিত হলো। এটা আমার জীবনে একটা বড় ভূমিকা রাখে। আর আমার চিন্তা জগতে আরও বড় ধরনের একটা চেঞ্জ আসে, আমি রকিব হাসানের লেখা ভিন গ্রহের মানুষ নামে 3টা সিরিজ পড়ি সেবা প্রকাশনীর। আমাদের জেনারেশনের সবাই সেবা প্রকাশনীর কাছে ভীষণ রকমের ঋণী, কারণ ওই সময়ের অনেক কিছুই আমরা সেবা প্রকাশনীর বই থেকে জানতে পারতাম। তো দানিকেন নামে একজন দার্শনিক আছে, আপনি হয়তো জানবেন। দানিকেনের যে ভিন গ্রহের মানুষের যে থিওরি, যে আপনার পৃথিবী, আপনার মানব সমাজের বাইরেও কিছু থাকতে পারে, এই যে আপনাকে চিন্তার একটা জানালা খুলে দিল, এটা কিন্তু বইই পারে। এগুলো না আমার খুব খুব কাজে লেগেছে। আপনি একটা কথা বলছিলেন যে আমি চাইলেও এক জীবনে সব বই পড়ে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, সে আয়ু আমার নাই, সেজন্য আমাদেরকে নির্বাচন করে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে আপনার এখন পছন্দের বই কোনগুলো বা বিষয় কোনগুলো, আপনি কোন বিষয়গুলো পড়েন? আমি এখন একটা সময় তো থাকেই, এটা আপনিও বুঝবেন, একটা অল্প বয়সী মানুষ খুব উপন্যাস পড়ে। একসময় আমরা উপন্যাস পড়েছি অনেক, রাজনৈতিক বইটই ওইভাবে তখন পড়তাম না। এখন আমি রাজনীতি পড়ি, আমি ইতিহাস পড়ি, হ্যাঁ ইতিহাস পড়ি। যেমন আমি এখন বাবরনামা পড়ছি,
বা মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ভারতবর্ষে উনি কীভাবে আসলেন, তারপর থেকে মুঘল সাম্রাজ্যের যে উত্থান এবং একটা সময় যে মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেল, এই সময়টা আমি রিড করার চেষ্টা করছি, আমি ব্রিটিশ আমলটা পড়ার চেষ্টা করছি, আমি মুঘল পূর্ব যে ভারতবর্ষ সেটা জানার চেষ্টা করছি। এগুলোর বিষয়ে আমার ভীষণ আগ্রহ এবং মহাবিশ্ব সম্পর্কে আমার ভীষণ রকমের আগ্রহ। মহাবিশ্ব এত একটা বিশাল ব্যাপার যেটা আমার চিন্তা দিয়ে আমি এটাকে ধরতে পারি না, সেটা কেমন আমার খুব জানতে ইচ্ছে করে। এই যে বিশাল সৃষ্টি জগৎ, এটা যে কত বিশাল, মানে আমরা চোখে হয়তো শুধু পৃথিবীটাকেই দেখি, পৃথিবীর বাইরে যে মহান মানে বিশাল যে একটা জগৎ আছে, সৃষ্টি জগৎ, সেটা সম্পর্কে আমার জানতে খুব ইচ্ছা করে। এই রিলেটেড যত বইটি আছে এগুলো আমার পড়তে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার লেখক এবং নির্মাণ জীবন আরও দীর্ঘায়িত হোক। আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। আপনাদের টেলিভিশনকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একজন সামান্য মানুষকে আপনারা কথা বলার জন্য নির্বাচিত করেছেন। আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শককে আমি আমার শুভেচ্ছা জানাই।